আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি একটা অনলাইন পোর্টালে প্রকাশিত একটা নিবন্ধ নিয়ে কথা বলবো, একটা আর্টিকেল নিয়ে কথা বলবো, অথবা একটা কলাম নিয়ে কথা বলবো। এই কলামটা লিখেছেন একজন সঙ্গীত শিল্পী। এখানে পরিচয় হিসাবে বলা হয়েছে সঙ্গীত ব্যক্তিত্ব। তার নাম হলো মাকসুদুল হক। এই মাকসুদুল হককে আমি যেভাবে চিনতাম, ওনার একটা বিখ্যাত গান ছিল, কিন্তু ওই যে মেলায় যাই রে, নিশ্চয়ই আপনারা শুনেছেন, বিখ্যাত গান ছিল। এরপর উনি একবার অবশ্য বিকৃতভাবে রবীন্দ্রসঙ্গীত গাইতে গিয়ে নানা ধরনের বিতর্কের মুখে পড়েছিলেন। যাই হোক, সে আলোচনায় আমি না যাই, ও আলোচনা গেলে আরও বড় আলোচনা হবে। উনি যে আর্টিকেলটা লিখেছেন এটা ছাপা হয়েছে 2 সেপ্টেম্বর বাংলা ট্রিবিউনে। এই বাংলা ট্রিবিউনে একসময় আমিও চাকরি করতাম। যাই হোক, আমি এই বাংলা ট্রিবিউনে প্রকাশ, ওটা তো একটা প্ল্যাটফর্ম, কাজে ওই আলোচনায় আমি যাচ্ছি না। মাকসুদুল হক যদি লিখে কোথাও লেখাটা পাঠান, নিশ্চয়ই তারা ছাপবে। কাজে আমি মাকসুদুল হকের বিষয় নিয়ে কথা বলতে চাই। ওনার লেখার শিরোনাম হলো, আমরা কি খিলাফা ই বাঙ্গালের জন্য প্রস্তুত? এই শিরোনামটাই কিন্তু একটু চমক সৃষ্টি করে, যে খিলাফা ই বাঙ্গাল, এই জিনিসটা বলতে উনি কী বোঝাচ্ছেন। তা আমি লেখাটা পড়েছি, বেশ মোটামুটি প্রায় 800 শব্দের মতো লম্বা একটা লেখা। আমি প্রথম লাইনটা এভাবে আমি বলি, প্রথম প্যারাটা একটু আলোচনা করবো, তারপর আমি শেষ দিকে যাচ্ছি। উনি বলেছেন যে গত সপ্তাহে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় 2টি অশুভ লক্ষণ দৃশ্যমান হয় ওনার কাছে। নিরাপত্তা ব্যবস্থায় তার মধ্যে একটা হলো যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান উনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন, আর দ্বিতীয় হলো যে বাংলাদেশের রাজনীতিতে হিজবুত তাহরির আবার দৃশ্যমান হয়ে উঠেছে। এই দুটো হলো ওনার মানে নিরাপত্তা ব্যবস্থায় অশুভ লক্ষণে উনি এই দৃশ্য দেখতে পেয়েছেন। এবং উনি তারপর বলতে চেষ্টা করেছেন যে এর মাধ্যমে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে, এবং সেখানে উনি বলেছেন, আমি আপনাদের পড়ে শোনাই এই জায়গাটা, যে তারপরে বলেছেন যে ক্ষমতা গ্রহণের 3য় সপ্তাহেও বাংলাদেশের এই কোর্ট না সাংবিধানিক না বৈধ কোর্ট, অন্তর্বর্তীকালীন সরকার নানাবিধ বিশৃঙ্খলা নিরসনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। অব্যবস্থাপনা, সিদ্ধান্তহীনতা ও অদক্ষতার সঙ্গে জাতিকে ঘিরে থাকা অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতারও যেন কোনো শেষ নেই। মানে মূল বক্তব্য প্রথমত যে অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশে আছে, এটাকে উনি অভিহিত করেছেন এটা সাংবিধানিকও না, বৈধও নয়। মানে অসাংবিধানিক এবং অবৈধ একটা সরকার এখন বাংলাদেশের উপর চেপে আছে। এটা হলো মাকসুদ সাহেবের বক্তব্য। এবং তারপরে বলছেন যে সারা দেশে এক ধরনের অব্যবস্থাপনা বিরাজ করছে, সিদ্ধান্তহীনতা বিরাজ করছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এবং তারপরে আরেকটা কমেন্ট করেছেন, বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা ও রাজনৈতিক শূন্যতার এমন ন্যাক্কারজনক ঘটনা আর ঘটেনি, এমনকি 71 সালের পরও নয়। মানে বাংলাদেশের ইতিহাসে এখন যে অবস্থাটা বিরাজ করছে, এতটা মানে রাজনৈতিক শূন্যতার এমন ন্যাক্কারজনক ঘটনা আর কখনো, এরকম একটা রাজনৈতিক শূন্যতা নাকি এখন বিরাজ করছে। তো এই যে রাজনৈতিক শূন্যতাটা বিরাজ করছে, প্রিয় দর্শক, এটাকে আপনারা টের পাচ্ছেন। বাংলাদেশে কি এখন প্রচুর খুন খারাপি হচ্ছে, আইন শৃঙ্খলার কি চরম অবনতি হয়েছে? উনি বলছেন এতটা নাকি কখনোই হয়নি। ঠিক আছে, আমি মন্তব্য খুব একটা করবো না, আমি কিন্তু আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো লেখাটা আপনার পড়েন, আমি আর ওদিকে যাব না। তারপর উনি নানা রকম বর্ণনা দিয়েছেন যে কীভাবে মানে এই দেশে এখন মৌলবাদী শক্তি উঠে আসবে, এবং হিজবুত তাহরির, জামাত, ইসলামী ছাত্র শিবির এরা কীভাবে প্রভাব বিস্তার করবে, প্রভাব বিস্তার করতে করতে এই দেশটাকে কোথায় নিয়ে যাবে, এই ধরনের অনেক কথা আছে। ওগুলো আপনি পড়েন, আমি ওই লাইনে যাচ্ছি না। উনি একটা পূর্বাভাস দিয়েছেন, এবং উনি এই যে বিপ্লব, যেটাকে আপনারা বিপ্লব বলেন কেউ কেউ, এটাকে উনি বলেছেন যে আষাঢ়ে বিপ্লব। মানে এটা মানে কিছুই না, যাও ওই আলোচনা আমি যাবই না। উনি খালি বলেছেন যে কিছু পূর্বাভাস উনি দিয়েছেন যে এরপর যা কিছু ঘটতে পারে। কি ঘটতে পারে? ঘটনা 1, আমি এগুলোর আপনাদের পড়ে শোনাবো। উনি 5টা ঘটনার কথা বলেছেন, আমি 5টা ঘটনায় আপনাদের পড়ে শোনাতে চাই। ঘটনা 1, ওনার হিসাবে
ওনার যে পূর্বাভাস উনি দিয়েছেন, ওনার যে বিশ্লেষণ, সেখান থেকে উনি যেটা বুঝেছেন সেটা হলো 1 নম্বর ঘটনা কী ঘটতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনাপত্তি এবং সেনাবাহিনীর সমর্থন নিয়ে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং সংবিধান ও নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত করে জরুরি অবস্থা ঘোষণা করবেন। দুটো কথা, একটা হলো ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন, আর দ্বিতীয়টা হলো সংবিধান এবং নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত করা হবে এবং দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে। এটা হলো ওনার 1 নম্বর প্রেডিকশন। প্রেডিকশন নম্বর 2, অরাজকতা ও সহিংসতা অনিবার্যভাবে বাড়তে থাকবে, যার পরিণতিতে সামরিক আইন ঘোষণা করা হবে। ইসলামী শক্তিগুলোকে তাদের পছন্দ অনুযায়ী একটি নতুন সংবিধান প্রণয়ন ও গৃহীত না হওয়া পর্যন্ত আরও বেশি সংগঠিত হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হবে। প্রথম কথা হলো অরাজকতা বেড়ে যাবে, সহিংসতা বেড়ে যাবে, এই কারণে সামরিক আইন মার্শাল জারি হবে এবং তারপরে ইসলামী দলগুলোকে শক্তিশালী করার জন্য, তারা একটা আরও শক্তি অর্জন করার জন্য, দলকে সংগঠিত করার জন্য সময় দেওয়া হবে এবং একটা ইসলামী দলগুলোর পছন্দ অনুযায়ী একটা সংবিধান প্রণয়ন করা হবে। এই হলো ওনার প্রেডিকশন নাম্বার 2। ওনার 3 নম্বর ঘটনা হলো শরিয়া আইন অনুসারে দেশ পরিচালনার জন্য বাংলাদেশের নতুন সংবিধান রচনা করা হবে, এটা আগেও বলেছেন উনি, এবং বিশ্বের বুকে একটি নতুন খিলাফত রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আবির্ভূত হবে। 4 নম্বর ঘটনা, ডক্টর ইউনূসকে আমির বা খলিফা ঘোষণা করা হবে। একটু আগে বলেছিলেন প্রেসিডেন্ট হবেন, এখন আবার বলছেন ওনাকে নাকি খলিফা ঘোষণা করা হবে, যা তার আন্তর্জাতিক অবস্থানের কারণে মার্কিনী ও ইউরোপীয়দের কাছে গ্রহণযোগ্যতা পাবে। আচ্ছা, এটাকে আবার ওনাকে খলিফা ঘোষণা করলে এটা নাকি মার্কিন এবং ইউরোপীয়রা নাকি গ্রহণ করে নেবে। আচ্ছা, গণতন্ত্রকে পুরোপুরি উৎখাত করে, গণতন্ত্র থাকবে না এখানে, কিছু থিওক্রেট ও টেকনোক্রেট এবং পূর্ববর্তী কিছু রাজনৈতিক দলের অবশিষ্টাংশ নিয়ে একটি নির্বাচিত শুরা মজলিস গঠন করা হবে। জোট তাতে আপত্তি করবে না। এটা যাই হোক, আমি আর কি মন্তব্য করব, আমার ভাষা থেমে যাচ্ছে। 5 নম্বর ঘটনা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম পরিবর্তন করে খিলাফা-ই বাঙ্গাল বা খেলাফায়ে বাংলা করা হবে। জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে। নিশ্চিতভাবেই আরও বেশি ইসলামপন্থী রঙের পতাকা ও ইসলামী মূল্যবোধের জাতীয় সঙ্গীত বেছে নেওয়া হবে। তবে জাতীয় পশু হিসাবে রয়্যাল বেঙ্গল টাইগার মনে হয় টিকে যাবে। এই হলো ওনার ভবিষ্যৎবাণী বাংলাদেশ নিয়ে এবং ডক্টর ইউনূস নিয়ে এবং এই গণ অভ্যুত্থান নিয়ে। যে গণ অভ্যুত্থানকে উনি বলতে চাচ্ছেন যে এটা বৈধও না, সাংবিধানিকও না। দেখুন, বোঝাই যাচ্ছে যে উনি কী বলতে চাচ্ছেন, কার জন্য বলতে চাচ্ছেন, ওনার এই হাহাকার কেন, এবং এই হাহাকারের জন্য ওনার যে কিঞ্চিত মস্তিষ্ক বিকৃত হয়েছে বলে আমার ধারণা, তার কারণটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি মনে করি স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছে ছাত্র জনতার একটা আন্দোলনের মুখে। এই আন্দোলনকে নিয়ে উনি কি রসিকতা করলেন? উনি বলতে চাচ্ছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে হিজবুত তাহরির। হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন। কে নিষিদ্ধ করেছে? কেন নিষিদ্ধ করা হয়েছে হিজবুত তাহরিরকে? এটা কি নিয়ে কোনো লজিক্যালি কোনো আলোচনা হয়েছে? হাসিনা সরকার তো জামাতে ইসলামকেও নিষিদ্ধ করেছিল। কেন নিষিদ্ধ করেছিল? তাহলে তো জামাতের রাজনীতি তো এখন নিষিদ্ধ। তাহলে এই কথা উনি বললেন না কেন? এই যে জামাত এবং ইসলামী শিবির যে এখন, ইসলামী ছাত্র শিবির যে এখন আছে, নিষিদ্ধ করলেই সব কিছু খারাপ হয়ে গেলো, বিষয়টা সেরকম না। কে নিষিদ্ধ করলো, কোন মতলবে নিষিদ্ধ করলো, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, সংবিধান অনুযায়ী তো এই আন্দোলন হয় নাই। সংবিধান মানলে আন্দোলন হতো। সংবিধান মানলে তো এখন আমাদের উপর স্বৈরাচারী হাসিনা চেপে থাকতেন। আমি মনে করি, আমার কেন যেন মাঝে মাঝে মনে হয় যে এই যে লোকগুলো, আমি কিন্তু এরপরও বলবো না
আমি কিন্তু এরপরও বলবো না যে মাকসুদ সাহেবকে পাগলা গারদে ভর্তি করা হোক, অথবা মাকসুদ সাহেবের উল্টাপাল্টা কথার কারণে সমাজে অশান্তি তৈরি হতে পারে, অথবা তাকে খাঁচায় বন্দি করা হোক, এগুলো আমি বলবো না। উনি মুক্তই থাকুন, উনি এভাবে লিখতেই থাকুন, কোনো সমস্যা নেই। তাতে কি হবে, মানুষের মধ্যে চেতনাটা জাগ্রত হবে, মানুষ বুঝতে পারবে এতদিন আমরা কাদের সঙ্গে ছিলাম, কাদের শাসনে ছিলাম, এবং শাসন ক্ষমতা সেই সুযোগ সুবিধা হারানোর পর তাদের মানসিক অবস্থার কি পরিণতি ঘটেছে এটা আমরা জানতে পারবো। এই জানাটাও আমার মনে হয় জরুরি, এটাও মনে হয় জানা উচিত। বাংলাদেশে একটা রাজনৈতিক সংস্কারের দিকে আমরা যাচ্ছি বলে আমি মনে করি। মানুষের প্রত্যাশা সেরকম, সেই প্রত্যাশার কতটুকু মূল্যায়ন রাজনৈতিক দলগুলো দেবেন আমি জানি না। তবে এই সমস্ত ব্যক্তি, যে সমস্ত রাজনৈতিক দলের অনুসারী, তারা যে দেবে না এটা বুঝতে আমার কোনো কষ্ট হচ্ছে না। যারা এই সরকারকে এভাবে মূল্যায়ন করতে পারে, যারা এই আন্দোলনকে এভাবে মূল্যায়ন করতে পারে, তাদের নিয়ে আর বেশি আশা করার কোনো সুযোগ নেই। আমার মনে হয় এদেশের সচেতন এবং অনুভূতিপ্রবণ নাগরিক এই সমস্ত লোক সম্পর্কে সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।